আবারও বোমায় জখম শিশু। বল ভেবে খেলতে গিয়ে মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে গুরুতর জখম হলো এক শিশু। কি ঘটনা জানাবে প্রণব, রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, না, প্রণবের সাথে ফোন কেটে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা আরো একবার জানিয়ে রাখছি, স্থানীয় সূত্রে জানা যায় আজ দুপুর নাগাদ বেশ কিছু বাচ্চা আমবাগানে খেলা করছিল। সেই সময় একটি পরিত্যক্ত জায়গা থেকে বল ভেবে বোম নিয়ে খেলতে যায় তারা। তখনই বোমা ফেটে আহত হওয়ার ঘটনাটি ঘটে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার আইসি, বিশাল পুলিশ বাহিনী। প্রণবকে পেয়ে গেছি আমরা। প্রণব, ঠিক কি ঘটনা? দেখো, ফরাক্কার ইমামনগরের একটি আমবাগানের মধ্যে কয়েকজন বোমা ধরে বোমা যখনই ধরতে যায় তখনই কিন্তু সেই বোমা ফেটে গিয়ে না, বেশ, প্রণবের ফোন একটু গন্ডগোল করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং যারা আহত হয়েছেন, যে আহত হয়েছে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তাকে। গতকাল দিনহাটার খুন নিয়ে, বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসের খুন নিয়ে দিনভর রাজনৈতিক তরজা উত্তেজনা দেখিয়েছে আপনাদের। আজ পুলিশ সুপার জানিয়ে দিলেন কোনো রাজনীতি নয়, ত্রিকোণ প্রেমেই খুন হয়েছেন শম্ভু দাস। আর এই ঘটনায় সুজয় দাস, ওই শম্ভু দাসের মামাতো ভাই, তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই জানালেন পুলিশ সুপার। এবং গতকাল আপনারা জানেন যে দিনহাটায় চাষের জমি থেকে দেহ উদ্ধার হয় এবং বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাস, তার দেহ উদ্ধার হয় তার বাড়িতে যান নিশীথ প্রামাণিক। যদিও উদয়ন গুহ গতকাল কিন্তু বলেছিলেন, সেই বক্তব্যও আপনাদের শুনিয়েছিলাম, যে তিনি বলেছিলেন যে ত্রিকোণ প্রেমের জেরে খুন, মহিলা ঘটিত বিষয়। মেয়ে এবং তার মাকে আটক করেছিল, আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং এই নিয়ে রাজনীতিও শুরু হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দিলেন যে ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। মার্ডারে আমরা যে প্রাইম অ্যাকিউজ পেয়েছি, ভদ্রলোকের নাম সুজয় দাস আছে, আর ওকে আজকে আমরা ফরওয়ার্ড করছি। ওখানে অনেক ইম্পর্টেন্ট এভিডেন্স পাওয়া গেছে, প্রাইম উইটনেস পাওয়া গেছে। তো আমরা এখন আরও তদন্ত করব, ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, আর আমরা আশা করি কি এটা খুব তাড়াতাড়ি আমরা এটা পুরো কেসটা ক্র্যাক করে ফেলবো। ধন্যবাদ। পরে খবরে চোখ রাখবো এবং যে ছবি আপনাদের দেখাবো সেই ছবি হলো সরকারি হাসপাতালের, যে হাসপাতালে টানা বিদ্যুৎ বিভ্রাট। এবং হাসপাতালের ছবি দেখুন, এইভাবে হাসপাতালে চিকিৎসা চলে, কোনো মতে মোবাইলের আলো জ্বেলে হাত পাখা নিয়ে আসতে হয় রোগীর আত্মীয়দের, অসুস্থদের এভাবেই হাওয়া করতে হয় টানা কয়েক ঘন্টা। এই হাসপাতালে কারেন্ট থাকে না। যে ছবি আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সরকারি হাসপাতাল, এবং এক দুদিনের সমস্যা এটা নয়, টানা 4 বছর ধরে এই সমস্যা চলছে, এমনটাই অভিযোগ রোগীদের। 4 বছর ধরে সরকারি হাসপাতাল, তো 4 বছর ধরে একই সমস্যা কিভাবে চলতে পারে সেটা একটু রাকিবুল রয়েছেন সরাসরি হাসপাতাল চত্বর থেকে, রাকিবুলের কাছ থেকে জানার চেষ্টা করি। রাকিবুল, একদম তাই। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টানা 4 বছর ধরে ইলেকট্রিকের সমস্যা এবং লোডশেডিং হলেই রোগী এবং রোগীর পরিবারদের হয় মোবাইলের টর্চের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, এবং একটি মাত্র ইনভার্টার থাকলেও সেই ইনভার্টারটি কিছুক্ষণ চলার পরেই বন্ধ হয়ে পড়ে যায়। আর সেই মতো অবস্থায় টর্চ লাইট জ্বালিয়ে কর্তব্যরত চিকিৎসকদেরকে পরিষেবা দিতে হয়। একদম, অনেক ধন্যবাদ রাকিবুল। আর কি বলছেন রোগীর আত্মীয়রা একবার শুনি। 9টায় 10টায় কারেন্ট গেছে, এখন পর্যন্ত আসেনি। বুঝতে পারছেন, এই হাসপাতালে মানুষ থাকে কিভাবে? তো পাখা ঘুরাচ্ছি, এভাবে বেড়াচ্ছি, বুঝতে পারছেন না? হ্যাঁ, গরমে কি করব। আর যারা চিকিৎসার দায়িত্বে আছেন তারা কি বলছেন শুনি। এটা খুবই খারাপ পরিস্থিতি এখন, এতক্ষণ ধরে লোডশেডিংয়ের অবস্থা। পেশেন্টের জন্য, আমাদের জন্য ডিউটি করা, স্টাফদের জন্য ডিউটি করা খুবই কষ্টকর। হ্যাঁ, এতক্ষণ লোডশেডিং থাকা খুবই আমাদের জন্য কষ্ট হচ্ছে। পেশেন্টের তো দেখছি, আর বিশেষ করে যে সমস্ত বিশেষ পেশেন্ট যেগুলো হৃদরোগ বা বিশেষ পেশেন্ট, সেগুলোর জন্য এখন খুবই এটা একটু বিপজ্জনক। এই হাসপাতালে কারেন্টের সমস্যা, কারেন্ট থাকে না। আর এখন যে স্বাস্থ্যকেন্দ্রের ছবি দেখাবো সেখানে আবার ডাক্তার নেই।
মাঝে মধ্যে ডাক্তার আসেন, কিন্তু সেটা অনিয়মিত। মালদার মুচিয়া স্বাস্থ্য কেন্দ্রের ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে এই অভিযোগ উঠেছে যে ডাক্তারের দেখা মেলে না, এবং শুধু তাই নয়, প্রাথমিক চিকিৎসা মেলে না, ওষুধ পর্যন্ত, মানে সাধারণ ন্যূনতম যে ওষুধ, সেই ওষুধও মাঝে মধ্যে পাওয়া যায় না বলে অভিযোগ। কেন, ঠিক কি সমস্যা, কোথায় কোথায় সমস্যা, কি বলছে কর্তৃপক্ষ, সমস্তটা জানাবে সেবক। একদমই দেখো সব্যসাচী, মালদহের মুচিয়া হাসপাতাল, যার ওপর নির্ভর করে কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসা, সেখানে হাসপাতালে যান মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন, কিন্তু কবে চিকিৎসক আসবেন তার কোনো নিশ্চয়তা নেই। কারণ স্থায়ী একজনও চিকিৎসক নেই এই মুচিয়া হাসপাতালে। স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন যে তাদের যে ন্যূনতম সমস্যা, জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, গ্যাস, এসব রোগেরও ওষুধ পর্যন্ত তারা পান না। আর এখানকার ফার্মাসিস্ট, তিনি ডাক্তারের অবর্তমানে ওষুধ দেন, তিনি নিজেও সে কথা স্বীকার করছেন, এবং সেক্ষেত্রে তিনি পুরনো প্রেসক্রিপশন কি আছে সে তা জানতে চান, সেই মতো ওষুধ দেওয়া হয় অনেক ক্ষেত্রেই। আর রোগীদের অধিকাংশকেই রেফার করে দেওয়া হয় দূরের মালদা মেডিকেল কলেজ বা বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। ফলে সরকারি হাসপাতাল রয়েছে কিন্তু পরিষেবা পাচ্ছেন না মানুষ, এতেই ক্ষোভ। আর ব্লক স্বাস্থ্য প্রশাসন তারা বলছে চিকিৎসকের অভাব, অন্যান্য হাসপাতাল থেকে পালা করে চিকিৎসক পাঠানো হয় সেখানে, কিন্তু আমরাও গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দেখেছি, ঘন্টার পর ঘন্টা ডাক্তারের টেবিল খালি। অনেক ধন্যবাদ। আমি ডাক্তার কাছে আসছিলাম। ডাক্তার আছে হসপিটালে? ডাক্তারকে পেলেন? ডাক্তার তো পেলাম না, ওই ওখানে বসে আছে, ওরা ওষুধ দিল, ওরা সুগার ওষুধ দিল। আপনাকে না দেখে সুগার ওষুধ? এই যে প্রেসক্রিপশন করে দিয়েছিল এর আগে একবার, যেটা ওইটা দেখে ওষুধ দিয়ে দিল। দেখছেন তো, কই ডাক্তার কই, এরকম সব দিনই থাকে এই পরিসীমাটাই এখানে এরকমই। আমরা লোকাল হয়ে পাচ্ছি না। আজকে আমাদের মুচিয়া, আমার বাড়ি মুচিয়াতে, আজকে আমাদের প্রাথমিক হসপিটাল, অথচ আমাদেরকে যেতে হচ্ছে আর কি বুলবুলিতে। ডাক্তার যেমন ডিউটি অনুযায়ী ডাক্তারবাবুরা আসেন, হ্যাঁ, সেটা ডাক্তারবাবু ডিউটি নিয়ে তো আমি কিছু বলতে পারবো না। যেটুকু প্রাথমিক চিকিৎসা করার মানে ডাক্তার আসার আগে অবধি সেটা তো আমরা করে দিচ্ছি। ডাক্তার কি আসে? হ্যাঁ, প্রত্যেকদিন ডাক্তার আছে। দেখ এখন তো কটা বাজে, 11টা বাজে, এখন পর্যন্ত পাত্তা নেই। সেটা বলতে পারবো না, অনেক সময় নাইটও থাকে, নাইট করে আসেন তো বলতে পারবো না। 2 ব্লকের মাঝখান দিয়ে রাস্তা, কোথাও রাস্তায় উঠে গেছে পিচের চাদর, আর কোথাও বড় বড় গর্ত, যেন সাক্ষাৎ মরণ ফাঁদ। বাঁকুড়ার রাস্তা নিয়ে দুর্ভোগ যেমন চরমে, তেমনি উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং মালদার হরিশ্চন্দ্রপুর রাস্তা নিয়ে দুর্ভোগের এক শেষ। বাঁকুড়ায় গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার একদিকে ইন্দাস ব্লকের খোশবাগ, অন্যদিকে পাত্রসায়র ব্লকের বালসি। 2 ব্লকের মধ্যে প্রায় 8 কিলোমিটার রাস্তা, এর মধ্যে 6 কিলোমিটারই বেহাল। কোথাও বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কাল, কোথাও বড় বড় গর্ত, যেন মরণ ফাঁদ। ঝুঁকি নিয়ে চলে প্রতিদিনের যাতায়াত, বর্ষায় দুর্ভোগ আরো বাড়ে। মহেশপুর থেকে আপ টু বালসির যে রাস্তা, মানে এমনই বেহাল দশা যে রাস্তায় 1 হাঁটু করে গর্ত, রাস্তায় তো যাওয়া যায় না, আর অন্য কোনো মালবাহী গাড়ি তো যেতেই পারে না, গাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে। পাত্রসায়র এবং ইন্দাস ব্লক থেকে এই রাস্তা ধরে সহজেই যাওয়া যায় বিষ্ণুপুর, সেখানেই সরকারি হাসপাতাল, বড় বাজার। কিন্তু এই রাস্তায় যাওয়া মানেই পদে পদে বিপদ। খোশবাগ থেকে বালসির রাস্তার অবস্থা আজকে খারাপ না, আজ দীর্ঘদিন ধরে খারাপ। মানুষ ওখানে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্নভাবে অ্যাপ্লিকেশন করেছে বিভিন্ন জায়গাতে, কিন্তু সেটা হয়নি। এইসব জিনিস করব না বলেই তো পঞ্চায়েত দখল। ওই এলাকার যারা বিধায়ক এবং এমপি, সে তারা তো বিজেপির, তারা কিন্তু ওইসব ব্যাপারে কোনো মাথা ঘামায়নি বা দৃষ্টি আকর্ষণ করার বোধহয় চেষ্টাও করেননি। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার কলেজ মোড়ের রাস্তাও বেহাল, অল্প বৃষ্টিতেই জল জমে রাস্তায়। অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি। শেষমেশ রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করেন স্থানীয়রা। মালদাতেও বেহাল রাস্তা। হরিশ্চন্দ্রপুরের রানী কামাত এলাকায় প্রায় 2 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। অভিযোগ এর জেরে বাড়ছে দুর্ঘটনা। প্রতিবাদে চাঁচল হরিশ্চন্দ্রপুর 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। নিউজ 18 বাংলা। পোল্ট্রি ফার্মে আবর্জনার স্তূপ, আর সেই আবর্জনার স্তূপে মাছি,
মাছি পোলট্রি ফার্মে, মাছি পোলট্রি ফার্ম ছাড়িয়ে রাস্তায়, মাছি রাস্তা ছাড়িয়ে বাড়িতে, নানান রকম সমস্যায় রয়েছে ঝাড়গ্রামের চুন গ্রামের বাসিন্দারা। দুই পাড়ার মাঝে পোল্ট্রি ফার্ম, এই ফার্ম নিয়েই এখন জেরবার আশেপাশের বাসিন্দারা, কারণ ফার্মের আবর্জনা থেকে বাড়ছে মাছির উপদ্রব। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লক, এখানকার চুনপাড়ায় রয়েছে মাইতি পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্মে মুরগির মল থেকে তৈরি হচ্ছে আবর্জনা, এই আবর্জনা আবার মাছির পছন্দের, আবর্জনা বাড়ছে, মাছিও বাড়ছে। সেই মাছি এখন পোল্ট্রি ছাড়িয়ে রাস্তায়, বাড়িতে, খাবার থালায়। নাকি আবর্জনার গন্ধ, তার উপর মাছির উৎপাত, ঘরে বাইরে টেকা দেয়। এ নিয়ে দানা বেঁধেছে ক্ষোভ। রবিবার পোল্ট্রি ফার্মের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হয়, মশারি টাঙিয়ে খাওয়া দাওয়া করতে হয়। আমরা ওখানে বলেছি যে আজকাল স্প্রে স্টার্ট করেছে, বললো যে মাছি দ্রুত ওরা সমস্যার সমাধান করে দেবে। মাইতি পোল্ট্রি ফার্মে ডেপুটেশনের মতো গেট বন্ধ করে দেওয়া হয়। মালিক সেখানে ওনারা আশ্বাস দেন যে আমরা এই মাছি এক সপ্তাহের মধ্যে কমিয়ে দেবো এবং প্রতিটা গ্রামে যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে গ্রামে গিয়ে স্প্রে ব্যবস্থা করবে এবং সেই মাছির উপদ্রবে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে সেই অসুস্থতার দায়ভার আমাদের পোল্ট্রি ফার্ম নেবে। আজ প্রায় 3 মাস পুরো বৃষ্টি হয়নি, এই ক্লাইমেটের সঙ্গে ম্যাচ করার একটা সমস্যা হচ্ছিল। তো এই সমস্যাটা আমরা ব্যাপক হারে চেষ্টা করছি। আশা করি 7-8 দিনের মধ্যে আমরা সমস্ত জায়গায় স্প্রেটা ঠিকমতো করে এটা কাটিয়ে উঠবো, যাতে কারো সমস্যা না হয়। সেটা আমাদের কর্তব্য, আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো। ইতিমধ্যে সমস্ত গ্রামেই স্প্রে করা হচ্ছে এবং রোগমুক্ত রাখার জন্যই বিভিন্ন ধরনের মেডিসিন তাদেরকে দেওয়া হচ্ছে, আর যা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। সাকাইল থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আগে যেটা বলছিলাম, পঞ্চায়েতের পাঙ্গা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আগামীকাল রাজ্য এবং নির্বাচন কমিশনের যে মামলা, সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে। আর আজকে আদালত অবমাননার মামলা দায়ের করলেন বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী। আবার গেলেন হাইকোর্টে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পরেও এখনো পর্যন্ত বাহিনী মোতায়েন হয়নি, আর তাই আদালত অবমাননার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন। হাইকোর্টের নির্দেশের 48 ঘন্টা পার। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরার সঙ্গে। অর্ণব, এবার দৃষ্টি আকর্ষণ করতে প্রধান বিচারপতি টি.এস. দেবাকরণ ডিভিশন বেঞ্চের শুভেন্দু অধিকারীর আইনজীবী সুচিত চক্রবর্তী মেনশন করে জানান যে 48 ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পরও পঞ্চায়েত ভোটকে নির্বিঘ্নে করার জন্য কোনো রকম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি বা সেই নিয়ে কোনো রকম পদক্ষেপ করা হয়নি। এবং আজ সকালে তারা যখন সুপ্রিম কোর্টে অনলাইনে ছিলেন তখনও কিন্তু এসএলপি নিয়ে কমিশন বা রাজ্য কেউ মেনশন করেনি। এই অবস্থাতে আদালত অবমাননার কাজ করছে কমিশন, তার বিরুদ্ধে পদক্ষেপের জন্য তারা কন্টেম্প পিটিশন ফাইল করতে চান। অনুমতি দিক আদালত, জরুরি অনুমতি দিক, আজ বা কালই শুনানি হোক। যদি প্রধান বিচারপতি আজকালের শুনানি বা জরুরি অনুমতি না দিল, আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে। যদি প্রধান বিচারপতি এটা জানিয়েছেন যে তিনি সংবাদ মাধ্যমে জেনেছেন সুপ্রিম কোর্টে গেছে কমিশন এবং রাজ্য, এই অবস্থায় আদালতের ওপর যেন জরুরি মামলা নেওয়া হোক, এই মর্মে চাপ সৃষ্টি না হয়। যদিও প্রধান বিচারপতি অনুমতি দিয়েছেন এবং বুধবার দিন সম্ভবতই আদালত অবমাননার মামলা শুনানি হবে। ওকে অর্ণব, আরো একটা খবর রয়েছে। আমরা দেখছি ভাঙড়ের পরিস্থিতিতে নিরাপত্তার অভাব বোধ করছেন নওশাদ সিদ্দিকী। তিনি এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন হাইকোর্টে যাওয়ার, এবারও কি তিনি হাইকোর্টে যাচ্ছেন? নিরাপত্তা আছে? একেবারে সম্প্রতি মনোনয়ন পর্ব ঘিরে ভাঙড়ে যে অশান্তি গোলমাল হয়েছে, তারপর নওশাদ সিদ্দিকী তিনি বেশ কয়েকদিন ধরেই বলছিলেন তার উপর বিভিন্ন রকম থ্রেট আসছে এবং তাই তিনি কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চেয়ে তিনি আজই কলকাতা হাইকোর্টের দ্বারস্থে মামলা দায়ের করছেন এবং এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট পাড়াতেই রয়েছেন এবং তার আইনজীবীর মাধ্যমে তিনি আজই মামলা দায়ের করতে চলেছেন, এমনটাই নওশাদ সিদ্দিকী ঘনিষ্ঠমন সূত্রে খবর। এবং মূলত ভাঙড় যে ঘটনা, সেই ঘটনার পর তিনি একটা কোথাও একটা আতঙ্ক বোধ করছেন এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা ছাড়া তিনি নিরাপত্তাহীনতা অভাব বোধ করছেন, তাই এই নিরাপত্তা চেয়ে হাইকোর্টে তিনি মামলা করতে চলেছেন এবং সম্ভবত আজই মামলা দায়ের হচ্ছে। ধন্যবাদ অর্ণব। 4 বছর অন্ধকারে হাসপাতাল, 4 বছর কারেন্ট নেই হাসপাতাল। নিউজ 18 বাংলা। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर
हर गेम में चैंपियन जैसी पकड़। वही SRMB TMT। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট TMT 600 SD এখন আরো এক্সট্রা মজবুত। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট TMT 600 SD এখন আরো এক্সট্রা মজবুত। মনোনয়ন তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ তুলে নদিয়ার চাকদায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো বিজেপি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা। ঠিক কি আপডেট রয়েছে আমরা জানার চেষ্টা করব, তার আগে ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে একেবারে রাজ্য সড়কের ওপরে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়কের ওপরে 12 নম্বর জাতীয় সড়কের ওপরে এই বিক্ষোভ চলছে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি অভিযোগ তুলছেন বিজেপি কর্মী সমর্থকরা? তৃণমূল কি বলছে রঞ্জিত? দেখো, গতকাল একই অভিযোগ তুলেছিল যে বাইক বাহিনী সাপোর্ট এবং বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র তুলতে হবে, এই দাবি গতকাল অভিযোগ তুলেছিল বিজেপি পক্ষ থেকে। আজ কিন্তু চাকদা চৌরাস্তায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি দীর্ঘক্ষণ অবস্থান টায়ার জন্য তারা বিক্ষোভ দেখায়। তাদের যেটা অভিযোগ রয়েছে যে রাতের অন্ধকারে বাইক বাহিনী সাপোর্ট এবং বিজেপি যে প্রার্থী রয়েছে তারা তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে, এই অভিযোগ তুলে তারা কিন্তু অবরোধ করে। এবং তাদের যেটা দাবি রয়েছে যে পুলিশকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা না হয়নি, যার ফলে তারা এই আন্দোলন পাস করেছে যে তাদের যে পঞ্চায়েতের একাধিক স্তরে 3 স্তরে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। বাইক বাহিনী তারপর মূলত শাসক দলের বিরুদ্ধে তাদের এই অভিযোগ, গতকাল এই অভিযোগ তুলেছে নদিয়াতে এবং আজও কিন্তু একই অভিযোগ। আজকের আন্দোলনের রঞ্জিত একটু সঙ্গে থাকো, আমি তৃণমূলের বিজেপির বক্তব্যটা শুনে নিই, তারপরে তৃণমূলের প্রতিক্রিয়া তোমার কাছ থেকে জানতে চাইবো। বিজেপির বক্তব্য শুনবো। রাতের অন্ধকারে গুলি চালিয়ে ভয় দেখানো হয়েছে আমাদের প্রার্থীদের, যাতে উইথড্র করা হয়। কাজে এর বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন ব্যবস্থা নেবে আমরা পথ অবরোধ চালিয়ে যাব। রঞ্জিত, তৃণমূলের কি সাফাই? দেখো, একেবারে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার, গতকাল অভিযোগ অস্বীকার, আজও তারা একই অভিযোগ অস্বীকার করেছে। তবে শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানিয়ে আসছে বিজেপি এবং তারা কিন্তু তাদের অভিযোগ রয়েছে যে বারবার পুলিশকে জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেই, ফলে তাদের প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে এবং বাইক বাহিনী তারপর শাসক দলের বিরুদ্ধেই কিন্তু তারা আঙুল তুলছে, যদিও শাসক দলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। অনেক ধন্যবাদ রঞ্জিত। কামিং আপ নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। রাজনীতি নয়, ত্রিকোণ প্রেমের জেরেই খুন দিনহাটায়। বিজেপি প্রার্থীর দেওর খুনে জানালেন পুলিশ সুপার। গ্রেফতার নিহত শম্ভু দাসের মামাতো ভাই। সরকারি হাসপাতালে লোডশেডিং, 4 বছর ধরে মাঝে মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট। টানা কয়েক ঘন্টা কারেন্ট থাকে না বলে অভিযোগ। এমনই অবস্থা মুর্শিদাবাদের হরিহরপাড়ার সরকারি হাসপাতালে। কামিং আপ নিবেদন করলো এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। মালদার মানিকচকে কংগ্রেসের থানা ঘেরাও, উত্তেজনা। পুলিশকে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস নেতা কর্মীরা এবং শুরু ধস্তাধস্তি। ছবি দেখব। কেন এই ধুমধুমার পরিস্থিতি? সেবকের কাছ থেকে জানবো। সেবক রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, একদমই সত্যি দেখো, মালদহের মানিকচক থানায় এখানে তুমুল বিক্ষোভ কংগ্রেসের, যেটা অভিযোগ যে কংগ্রেসের নেতা কর্মীদেরকে প্রার্থীদেরকে পঞ্চায়েত ভোটের আগে হেনস্থা করছে পুলিশ, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এমনই অভিযোগ তুলে সাংসদ আবু হাসেম খান চৌধুরীর নেতৃত্বে আজকে মানিকচক থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়।
এবং সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে, থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি, যে ছবি আমরা দেখাচ্ছি, এবং বাড়তি পুলিশ বাহিনী কোন রকমের পরিস্থিতি সামাল দেয়। এই কর্মসূচিকে সিপিএম এর পতাকা নিয়েও অনেককে কিন্তু দেখা যায়। আর রাজনৈতিক মহলের মতে যে পঞ্চায়েত ভোটের আগে পুলিশের উপরেও চাপ বাড়াচ্ছে কংগ্রেস, মালদায় কংগ্রেস যথেষ্ট শক্তিশালী, আর এই কর্মসূচি তারই উদাহরণ। অনেক ধন্যবাদ সেবক। পরে খবরে চোখ রাখবো। খড়গপুরের গ্রামে 100 বছরের সমস্যার সমাধান। ফেব্রুয়ারিতে পাট্টা পেয়েছেন প্রায় 150 জন, সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পঞ্চায়েত ভোটে তাই গ্রাম উজিয়ে তৃণমূলকে সমর্থন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বড়কোলা গ্রাম পঞ্চায়েত। কাঁসাই নদীর ধারে অনেকের পাড়া। এখানকার বহু বাসিন্দার হাতে পাট্টা নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সমস্যা। পাট্টার দাবি 100 বছরের। সেই দাবি মিটেছে গত ফেব্রুয়ারিতে সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাট্টা পেয়েছেন প্রায় 150 জন। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে গ্রাম উজিয়ে তৃণমূলকে ভোটের সিদ্ধান্ত নিয়েছেন বাসিন্দারা। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে সাথ দিয়েছে, আমাদের একটা দীর্ঘদিনের একটা সফল করেছে, বলে পাট্টা একটা দিয়েছে। এই জায়গা এই ইরিগেশন ল্যান্ড ছিল, মানে আমরা খুব খুশি। দুহাত তুলে তাকে আশীর্বাদ করবো, এটাও আমাদের ধ্যান ধারণা। সব পাড়া প্রতিবাসী একই মত আছে সবারই। এবছরের 4 ফেব্রুয়ারি কেশপুরের আনন্দপুরে সভা করেন অভিষেক। পথেই অনেকের পাড়া। স্থানীয়দের দেখে দাঁড়িয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাসিন্দারা জমির সমস্যার কথা বলেন, পাট্টার দাবি জানান। সেখান থেকেই সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক। অভিষেক বলার 10 দিন পরেই গ্রামে পাট্টা বিলি হয়। সালে এই বড়কোলা গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় বিজেপি। 8ই জুলাই আবার পঞ্চায়েত ভোট। তার আগে দীর্ঘদিনের পাট্টার সমস্যার সমাধান হয়েছে। 100 বছরের দাবি মিটেছে। তাই এবার গাঁ উজিয়ে তৃণমূলকে সমর্থন। আমরা প্রথমে অভিষেককে ধন্যবাদ জানাই। দীর্ঘদিনের যে আমাদের আশা পূরণ হয়েছে। এইবার যে পঞ্চায়েত নির্বাচন বিপুল ভোটে আমাদের টিএমসি জয় হবে। না, এখানে ওই পাট্টা একটা ফ্যাক্টর হবে না আশা করি। আমরা আমাদের যে কাজ, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যে 5 বছর কাজ করেছি, সেই কাজের উন্নয়নের যে ধারা, সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা প্রয়াস, সেইটাকে সামনে রেখেই আমরা মানুষের কাছে যাব। গতবারেও ওখানে বিজেপি রমরমা ছিল। এখন দেখছি বিজেপি ভোকারটা, একটা লোক আর বিজেপির প্রার্থী হতে চাচ্ছে না। সবাই দেখছি তৃণমূলের প্রার্থী হতে চাচ্ছে। আমি তো দেখে তাজ্জব। অভিষেকের কাছে এই শিক্ষাটা পেলাম যে কাজ করলে মানুষ সাথে থাকবে। কেশপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। পঞ্চায়েতের ভোটযুদ্ধে মিমির মামিরা। তৃণমূল সাংসদের 3 মামি, 3 দলের প্রার্থী। লড়াই একই আসনে। তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। এবার পঞ্চায়েত ভোটের উত্তাপ ছড়ালো মিমির মামা বাড়িতে। ভোট যুদ্ধে মিমির মামিরা। চক্রবর্তী বাড়ির 3 বৌমা লড়ছেন 3 দলের টিকিটে। জলপাইগুড়ি পুরাতন পাঞ্জাপাড়ায় তৃণমূল সাংসদ মিমির মামা বাড়ি। চক্রবর্তী বাড়ির 3 বৌমা এবার ভোটের ময়দানে একে অপরের প্রতিপক্ষ। সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পাঞ্জাপাড়ার 17/155 নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চক্রবর্তী বাড়ির 3 জা। সাংসদের বড় মামি কান্তা চক্রবর্তী কংগ্রেস প্রার্থী। মেজ মামি পর্ণা নাগ চক্রবর্তী সিপিআইএম এর প্রার্থী। আর ছোট মামি পুনম চক্রবর্তী লড়ছেন ঘাসফুল প্রতীকে। মনোনয়নপত্র জমা দিয়ে 3 জনই প্রচারে নেমে পড়েছেন। 3 জনই বলছে লড়াই ভোটের ময়দানে, সংসারে এর আঁচ পড়বে না। এতে সম্পর্কে কোনো আঁচ পড়বে কি? না, কোনো আঁচ পড়বে না, কোনো ছেদ পড়বে না। একসঙ্গেই চলাফেরা কথা বলা। হ্যাঁ,
আমরা রাজনীতির বাইরে পরিবার আমাদের একসাথে, আমরা সব কিছুতে সুখে দুঃখে আপদে বিপদে একসাথে থাকি। রাজনীতির ক্ষেত্রে লড়াইটা আমাদের রাজনৈতিকভাবেই হবে। না, আমাদের এই লড়াইতে কোনো ভাগাভাগি নাই, আমরা সব একসাথে, আমরা সবসময় উঠা বসা, আমাদের মধ্যে ওগুলো কোনো হিংসা বা রাগারাগি বলতে কোনো, যে জিততো তাতেই আমরা খুশি। জানা গিয়েছে ইতিমধ্যেই 3 মামিকে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ নায়িকা। তবে শেষ পর্যন্ত কোন মামির মাথায় ওঠে জয়ের মুকুট, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।